আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আশা করছি করোনার এই প্রাদুর্ভাবে সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আছি সাইমা শারমিন সাইদ, সহকারী শিক্ষক বাংলা, পুলিশ রেঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। মাধ্যমিক বাংলা সাহিত্য বইয়ে আজ 10ম শ্রেণীর যে গল্পটি নিয়ে আমি হাজির হয়েছি সেটির নাম হচ্ছে নিয়তি, লিখেছেন হুমায়ুন আহমেদ। চলো প্রথমেই দেখে নিই পাঠ পরিচিতি। বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিচারণমূলক গ্রন্থ আমার ছেলেবেলা থেকে নিয়তি নামক গল্পটি সংকলিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই লাইনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি থেকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পেতে পারি। প্রশ্নটি হতে পারে এভাবে: হুমায়ুন আহমেদের লেখা নিয়তি নামক গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর আসবে আমার ছেলেবেলা। লেখকের ছোটবেলায় বাবার চাকরি সূত্রে জগদলের একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অবস্থানকালীন স্মৃতি এবং তার অনুভূতি অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে এখানে বর্ণনা করা হয়েছে। জমিদার বাড়ির কুকুরটি লেখকের ছোট ভাইকে কেউটে সাপের ছোবল থেকে রক্ষা করে এবং সাপটিকে মেরে ফেললেও কুকুরটি সাপের কামড় খায়। সাপের কামড়ের বিষক্রিয়ায় আক্রান্ত কুকুরটির পরবর্তী যন্ত্রণা সহ্য করতে না পেরে তার বাবা কুকুরটিকে গুলি করে মেরে ফেলেন। কুকুরের এই নিয়তি তার বালক চিত্রে, অর্থাৎ লেখকের বালক চিত্তে যে বেদনার সঞ্চার করে, এটি নিয়েই তিনি এই গল্পটি লিখেছেন। মূল গল্প পড়বার সময় আমরা সব কিছু বুঝতে পারবো। চলো সবার আগে আমরা এখন জেনে নেই লেখক পরিচিতি। হুমায়ুন আহমেদ একজন বহুল পরিচিত লেখক, আমরা সবাই জানি। তার জীবনী একটি খোলা বইয়ের মতো। তারপরেও আমরা তার জীবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখন জেনে নেব। হুমায়ুন আহমেদ 13ই নভেম্বর 1948 সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়জার রহমান আহমেদ এবং মায়ের নাম আয়শা ফয়েজ। হুমায়ুন আহমেদ 1965 সালে বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং 1967 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপরে 1970 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক সম্মান লাভ করেন এবং 1972 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা হিসেবে তার কর্মজীবন শুরু হয়, কিন্তু সাহিত্য চর্চার জন্য অধ্যাপনা ছেড়ে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তিনি কথা সাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিপুল খ্যাতি অর্জন করেন। তিনি প্রায় 2 শতাধিক গ্রন্থ রচনা করেন। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস নন্দিত নরকে, নীল অপরাজিতা, জয় জয়ন্তী, অয়ময়, এলেবেলে ইত্যাদি। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা ইত্যাদি। তিনি 21 পুরস্কার সহ অসংখ্য পুরস্কার লাভ করেন। ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে 2012 সালে 19 জুলাই এই নন্দিত লেখক মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে আমরা এই গল্প থেকে কিছু নতুন শব্দের অর্থ জেনে নেই। যেমন অদ্ভুত, অদ্ভুত মানে চমৎকার বা অসাধারণ। মহানন্দ অর্থাৎ গভীর আনন্দ বা অনেক বেশি আনন্দের। আবেশ, ভাবাবেগ, অনুরাগ, এখানে এক ধরনের মানসিক প্রতিক্রিয়া বোঝানো হয়েছে। চাতাল, চাতাল মানে উঠান, শান বাঁধানো বসার জায়গা। তক্ষক, এক ধরনের অত্যন্ত বিষধর সাপ। এবারে আমরা মূল গল্পটি পড়ছি। আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছু দিন কেটেছে জগদলে। জগদল একটি জায়গার নাম। সেখানে হুমায়ুন আহমেদের ছেলেবেলা বা কৈশোরবেলা কেটেছে। জগদলের দিনগুলো আনন্দময় হবার অনেকগুলো কারণের প্রধান কারণ স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি। সেখানে কোনো স্কুল নেই, কাজেই পড়াশোনার যন্ত্রণা নেই, মুক্তির মহানন্দ। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে,
মুক্তির মহানন্দ বলতে লেখক কি বুঝিয়েছেন? এটি তোমরা সৃজনশীল প্রশ্নের 2 নম্বর বা খ নম্বরে পেতে পারো। আমরা থাকি এক মহারাজার বসত বাড়িতে, যে বাড়ির মালিক অল্প কিছুদিন আগেই দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছেন। বাড়ি চলে এসেছে পাকিস্তান সরকারের হাতে। মহারাজার বিশাল এবং প্রাচীন বাড়ির একতলায় আমাদের থাকার ব্যবস্থা। দোতলাটা তালাবদ্ধ। শুধু দোতলা নয়, কয়েকটা ঘর ছাড়া বাকি সবটা তালাবন্ধ। কারণ মহারাজা জিনিসপত্র কিছুই নিয়ে যাননি। ওই সব ঘরে তার জিনিসপত্র রাখা। অর্থাৎ একটা রাজবাড়িতে হুমায়ুন আহমেদ সেই সময় ছিলেন এবং রাজবাড়ির রাজা কিছুদিনের জন্য ইন্ডিয়াতে চলে গেছেন তার বাড়িঘর ফেলে। নিচতলার কিছু ঘর তাদের জন্য খুলে দেওয়া হয়েছে, দোতলার ঘরগুলো এবং নিচতলায় আরও কিছু ঘর তালাবদ্ধ অবস্থায় রয়েছে, সে কথা এখানে বলা হয়েছে। ওই মহারাজার নাম আমার জানা নেই। মাকে জিজ্ঞেস করেছিলাম, তিনিও বলতে পারলেন না। তবে তিনি যে অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন তার অসংখ্য প্রমাণ এই বাড়িতে ছড়ানো। জঙ্গলের ভেতরে বাড়ি। সেই বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করার জন্য তার ছিল নিজস্ব জেনারেটর। দাওয়াতে চিঠি ছেপে পাঠানোর জন্য মিনি সাইজের একটা ছাপাখানা। এখানে জমিদারের অবস্থা কেমন ছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে। এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসতে পারে যে হুমায়ুন আহমেদ জগদলে যে বাড়িতে ছিলেন বা যে রাজবাড়িতে ছিলেন সেটির অবস্থা কেমন ছিল, তখন তোমরা এই কথাগুলো লিপিবদ্ধ করতে পারো। বাবাকে অসংখ্যবার বলতে শুনেছি, মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয়। আহা, কত বই, কত বিচিত্র ধরনের বই। এখানে মহারাজার অবস্থান তুলে ধরা হয়েছে এই উক্তিটির মাধ্যমে। মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয়। এই উক্তিটি কে করেছিলেন, কেন করেছিলেন বর্ণনা করো। এ ধরনের প্রশ্ন কিন্তু আমরা সৃজনশীলে পেতে পারি। বিকেলগুলিও কম রোমাঞ্চকর ছিল না। প্রতিদিনই বাবা কাঁধে গুলি ভরা বন্দুক নিয়ে বলতেন, চল বনে বেড়াতে যাই। কাঁধে বন্দুক নেবার কারণ হচ্ছে প্রায়ই বাঘ বের হয়, বিশেষ করে চিতাবাঘ। এখান থেকে আমরা একটি এমসিকিউ কোশ্চেন পেতে পারি, সেটি হচ্ছে জগদলের জঙ্গলে কি বের হয় বা কোন ধরনের বাঘ বের হয়। উত্তর হচ্ছে চিতাবাঘ। বাবার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত বনে ঘুরতাম, ক্লান্ত হয়ে ফিরতাম রাতে। ভাত খাওয়ার আগেই ঘুমে চোখ জড়িয়ে আসতো। কত বিচিত্র শব্দ আসতো বন থেকে। আনন্দে এবং আতঙ্কে শিউরে শিউরে উঠতাম। কেন লেখক শিউরে শিউরে উঠতেন, এটি একটি প্রশ্ন থাকতে পারে। একদিন কাঁপুনি দিয়ে আমার এলো জ্বর। বাবা মা দুজনেরই মুখ শুকিয়ে গেল। লক্ষণ ভালো নয়, নিশ্চয়ই ম্যালেরিয়া। সেই সময়ে এই অঞ্চলে ম্যালেরিয়া কুখ্যাত ছিল। অর্থাৎ সেই সময়ে যখন তিনি জগদলে গিয়ে অবস্থান করছিলেন তখন চারিদিকে মহামারী আকারে ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছিল, সে কথাগুলো এখানে বলা হয়েছে। একবার কাউকে ধরলে তার জীবনী শক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত এই ম্যালেরিয়া। ম্যালেরিয়ায় মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার। তখন ম্যালেরিয়াটা এমন একটা অসুখ হয়ে এখানে ছড়িয়ে পড়েছিল, জগদলে এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে সেটা যদি কাউকে ধরতো তাহলে তার মৃত্যু অনিবার্য ছিল। আমরা প্রতিষেধক হিসেবে বায়োকেমিক ওষুধ ছাড়াও প্রতি রবিবারে 5 গ্রেন করে কুইনাইন খাচ্ছি। লেখক এবং তার পরিবার প্রতিষেধক অর্থাৎ ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে প্রতি রবিবারে 5 গ্রেন করে কুইনাইন খাচ্ছেন। তারপরেও ম্যালেরিয়া ধরবে কেন, এটা লেখকের প্রশ্ন। বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা তদবির করতে লাগলেন। এই ভয়ঙ্কর জায়গা বলতে তিনি জগদলের পরিবেশকে বুঝিয়েছেন, যেখানে জঙ্গল দিয়ে তারপর তার বাড়িতে আসতে হয়। শুনে আমার মন ভেঙে গেল। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে, কেন লেখকের মন ভেঙে গেল। উত্তরটা হবে এরকম যে এত সুন্দর জায়গা ছেড়ে তিনি যেতে চাইছিলেন না, বা জগদলের সেই জমিদার বাড়ি থেকে লেখক যেতে চাইছিলেন না বলেই তার মন ভেঙে গেল। এত সুন্দর জায়গা, এমন চমৎকার জীবন, এসব ছেড়ে কোথায় যাব? ম্যালেরিয়ায় মরতে হলে এখানেই মরব। তাছাড়া ম্যালেরিয়া অসুখটা আমার বেশ পছন্দ হলো। যখন জ্বর আসে তখন কি প্রচণ্ড শীতই না লাগে। শীতের জন্যই বোধহয় শরীরে এক ধরনের আবেশ সৃষ্টি হয়। জ্বর যখন বাড়তে থাকে তখন চোখের সামনের প্রতিটি জিনিস আকৃতিতে ছোট হতে থাকে।
দেখতে বড় অদ্ভুত লাগে, একসময় নিজেকে বিশাল দৈত্যের মতো মনে হয়। কি আশ্চর্য অনুভূতি! এখান থেকে কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন আমরা পেতে পারি, বিশেষ করে 2 নম্বরের জন্য এই প্রশ্নটি হতে পারে। সেটি হচ্ছে, লেখক ম্যালেরিয়া হলে কি অনুভূতি হয়, কিভাবে ব্যক্ত করেছেন সেটি লিপিবদ্ধ করো বা বিশ্লেষণ করো। শুধু আমি একা নই, পালা করে আমরা সব ভাই বোন জ্বরে পড়তে লাগলাম। একজন জ্বর থেকে উঠতেই অন্যজন জ্বরে পড়ে। জ্বর আসেও খুব নিয়মিত। আমরা সবাই জানি কখন জ্বর আসবে। সেই সময়ে লেপ কাঁথা গায়ে জড়িয়ে আগে ভাগেই বিছানায় শুয়ে পড়ি। প্রতিদিন ভোরে 3 ভাই বোন রাজবাড়ির মন্দিরে চাঁতালে, অর্থাৎ শান বাঁধানো সে জায়গা, বসার জায়গা, সেখানে বসে রোদ মাখি গায়ে বা রোদ গায়ে মাখি। এই সময় আমাদের সঙ্গ দেয় বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের কুকুরের নাম। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, লেখকের পোষা কুকুরের নাম কি? বেঙ্গল টাইগার। না, আমাদের কুকুর নয়, মহারাজার কুকুর, অর্থাৎ যে মহারাজার বাড়িতে তারা অবস্থান করছে সেই মহারাজার কুকুর সেটি। তার নাকি অনেকগুলো কুকুর ছিল, মহারাজার নাকি অনেকগুলো কুকুর ছিল, সে কথা এখানে বলা হয়েছে। তিনি সবকটাকে নিয়ে যান, কিন্তু এই কুকুরটিকে নিতে পারেননি। সে কিছুতেই রাজবাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি। অর্থাৎ এই কুকুরটি নিজে থেকেই রাজবাড়ি ছেড়ে মহারাজের সাথে যেতে রাজি হয়নি বলেই তিনি কুকুরটিকে রেখে গেছেন। মা তাকে দুবেলা খাবার দেন। মাটিতে খাবার ঢেলে দিলে সে খায় না, থালায় করে দিলে খায়। খানদানি কুকুর, আদব কায়দা খুব ভালো, তবে বয়সের ভারে সে কাবু। সারাদিন বাড়ির সামনে শুয়ে থাকে, হাই তোলে, ঝিমোতে ঝিমোতে মৃত্যুর জন্য অপেক্ষা করে। এখানে কিন্তু কুকুরের অবস্থান বা অবস্থা সে কেমন সেটা এখানে লিপিবদ্ধ হয়েছে। এখানে তোমরা সৃজনশীলের প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে খ নম্বর প্রশ্ন থাকতে পারে যে রয়্যাল বেঙ্গল টাইগার কেমন ছিল, সেখানে তোমরা এই বর্ণনাগুলো লিপিবদ্ধ করতে পারো। এক ভোরবেলার কথা, আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আমি কম্বল গায়ে দিয়ে মন্দিরের চাতালে বসে আছি। আমার সঙ্গে শেফু এবং ইকবাল, অর্থাৎ লেখকের ভাই বোনের কথা এখানে বলা হয়েছে। মা এসে আমাদের মাঝখানে শাহিনকে, আমার ছোট ভাই অর্থাৎ লেখকের ছোট ভাইকে, বসিয়ে দিয়ে গেলেন। আমাদের দায়িত্ব হচ্ছে তার দিকে নজর রাখা, সে যেন হামাগুড়ি দিয়ে চাতাল থেকে পড়ে না যায়। মা চলে যাবার পরপরই হিস হিস শব্দে পেছনে ফিরে তাকালাম। যে দৃশ্য দেখলাম সে দৃশ্য দেখার জন্য মানসিক প্রস্তুতি আমার ছিল না। মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে প্রকাণ্ড একটা কেউটে সাপ বের হয়ে আসছে। মাটি ছুঁয়ে ছুঁয়ে আসে, ফনা তুলে এদিক ওদিক দেখছে, আবার মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে, আবার ফনা তোলে। আমরা 3 ভাই বোন ছিটকে সরে গেলাম। সাপটি আসছে শব্দ করে করে, ফিসফিস শব্দ করে করে। এটা দেখে বড় 3 ভাই বোন যারা ছিল তারা সরে গেল, কিন্তু শাহিন যেহেতু ছোট, সে একা বসে রইল। সাপ দেখে তার আনন্দের সীমা নেই। সে যেহেতু ছোট, সে সাপ দেখে আসলে আতঙ্কিত না হয়ে আনন্দিত হয়েছে, সেই কথাগুলো এখানে বলা হয়েছে। সে চেষ্টা করছে সাপটির দিকে এগিয়ে যেতে, আর তখনই বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ল সাপটির উপর। বেঙ্গল টাইগার অর্থাৎ তাদের সেই পোষা কুকুরটি ঝাঁপিয়ে পড়ল সাপের উপর। যখন সে দেখলো যে সাপটি শাহিনের দিকে অর্থাৎ লেখকের ছোট্ট ভাইটির দিকে এগিয়ে আসছে, তখন কুকুরটি ঝাঁপিয়ে পড়ল সাপটির উপর। সে কথাগুলো এখানে বলা হয়েছে। ঘটনা এত দ্রুত ঘটল যে আমরা কয়েক মুহূর্ত বুঝতেই পারলাম না কি হচ্ছে। এক সময় শুধু দেখলাম কুকুরটা সাপের ফনা কামড়ে ছিঁড়ে ফেলেছে। বেঙ্গল টাইগার ফিরে যাচ্ছে নিজের জায়গায়, যেন কিছুই হয়নি। নিজের স্বাভাবিক কর্মকাণ্ড সে শেষ করল। কুকুরটি শাহিনের জীবন রক্ষা করে আবার নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল। এটি দেখে মনে হচ্ছিল যে এখানে বুঝি কিছুই হয়নি। সাপ কুকুরটিকে কামড়াবার সুযোগ পেয়েছিল কিনা জানি না, অর্থাৎ সাপটি কুকুরটিকে কামড়েছিল কিনা এটা লেখক বুঝতে পারেননি। এত দ্রুত সব কিছু ঘটে গেছে যে লেখক সেটি বুঝতে পারেননি। সম্ভবত কামড়ায়নি, কারণ কুকুরটি বেঁচে রইল, তবে নড়াচড়া পুরোপুরি বন্ধ করে দিল। দ্বিতীয় দিনে তার চামড়া খসে পড়ল এবং দগদগে ঘা দেখা দিল। এ থেকে মনে হয় সাপ সম্ভবত কামড়েছে। সাপের বিষ কুকুরের ক্ষেত্রে হয়তো তেমন ভয়াবহ নয়,
যেহেতু প্রথম দিন যখন কামড়েছিল কুকুরটিকে সাপটি, তখন কুকুরটি কিন্তু স্বাভাবিক ছিল, সব আচরণই স্বাভাবিক করছিল, শুধু নড়াচড়াটা একটু কমিয়ে দিয়েছিল। সে কারণে লেখক ভেবেছিলেন যে হয়তো তাকে সাপটি কিছু করেনি। কিন্তু দ্বিতীয় দিন হতে হতে কুকুরটির চামড়া খসে পড়তে শুরু করলো এবং গায়ে দগদগে ঘা দেখা দিল। এটি থেকে মনে হচ্ছিল হয়তো বিষধর সাপটি তাকে কামড়েছে। আরও 2 দিন কাটল। কুকুরটি চোখের সামনে পচে গলে যাচ্ছে। তার কাতরধ্বনি সহ্য করা মুশকিল, গা থেকে গলিত মাংসের দুর্গন্ধ আসছে। বাবা মাকে ডেকে বললেন, আমি এর কষ্ট সহ্য করতে পারছি না, তুমি বন্দুক বের করে আমাকে দাও। বাবা আমাদের চোখের সামনে পরপর 2টি গুলি করে কুকুরটিকে মারলেন। আমি স্পষ্ট দেখতে পেলাম বাবা দুঃখে বেদনায় কুঁকড়ে উঠছেন। তবু শান্ত গলায় বললেন, যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম, একে বলে নিয়তি। আসলে এখানেই এই গল্পটির মূল কথা। কুকুরটি তার সন্তানের জীবন রক্ষা করেছে, কিন্তু তারপরেও কুকুরটির কষ্টটা দেখে তিনি নিজ হাতে গুলি করে কুকুরটিকে মেরে ফেললেন, এবং এটিকেই আসলে নিয়তি বলে এখানে অভিহিত করা হয়েছে। কিন্তু আমার কাছে বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন বলে মনে হলো। এটা লেখকের অনুভূতি। লেখককে ওই মুহূর্তে লেখক অনুভব করলেন যে তার বাবা বোধহয় পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ বা নিষ্ঠুর মানুষের মধ্যে একজন, যে এটা করেছে। নিজেকে কিছুতেই বোঝাতে পারছিলাম না এমন একটি কাজ তিনি কি করে করতে পারলেন। রাগে, দুঃখে ও অভিমানে রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছি। বাবা আমাকে ডেকে নিয়ে বারান্দায় বসালেন। 2 জন চুপচাপ বসে আছি। চারিদিকে ঘন অন্ধকার। তক্ষক ডাকছে। বাড়ির চারপাশে আমের বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ উঠছে। 2 জন বসে আছি। 2 জন মানে লেখক হুমায়ুন আহমেদ এবং তার পিতা। দুজনই বসে আছে, চারিদিকে অন্ধকার। এই পরিবেশের কথা এখানে বলা হয়েছে। বাবা কিছুই বললেন না। হয়তো অনেক কিছুই তার মনে ছিল, মনের ভাব প্রকাশ করতে পারলেন না। এক সময় বললেন, যাও ঘুমিয়ে পড়ো। আমি সেদিন বুঝতে পারিনি বাবা কেন কুকুরটিকে এভাবে মেরে ফেললেন। এখানে আসলে বাবার মনে যে অনুভূতি, সেটি তখন হুমায়ুন আহমেদ ছোট ছিলেন, এই কারণে হয়তো সেই অনুভূতিগুলো তিনি বুঝতে পারেননি। কিন্তু বড় হয়ে যখন তিনি এটা উপলব্ধি করলেন যে বাবা আসলে সেদিন গুলি করে মৃত্যুর কোলে কুকুরটিকে ঢলে পড়েছিল মৃত্যুর কোলে, কিন্তু এটা আসলে এক ধরনের মুক্তিই ছিল। তার যে কষ্ট হচ্ছিল, সেই কষ্টটা থেকে মুক্তি দেবার জন্যই বাবা তাকে গুলিটি করেছিলেন। এটা আসলে লেখক উপলব্ধি করেছিলেন বলেই এই লেখাটি তিনি পরবর্তীতে লেখেন। কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল। এই কুকুরটিকে তার সারা জীবন মনে থাকবে, সে কথাটি এখানে তিনি বলেছেন। এই হচ্ছে মূল আলোচনা। এবারে চলো দেখে নিই অনুশীলনীর যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটি। আলী আব্বাসের প্রিয় ঘোড়া দুলকি। এর নাম ডাক বহুদূর পর্যন্ত বিস্তৃত, তাই একে নিজের সম্পদে পরিণত করার আগ্রহ অনেকেরই। আব্বাস একদা দুলকিকে নিয়ে শিকারে যায় গভীর বনে। এই সুযোগে দস্যুরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। মৃত্যু নিশ্চিত জেনেও সে দৌড়ে আসে দুলকির কাছে। মনিবের জীবন বাঁচাতে দুলকি তাকে নিয়ে জীবনপণ দৌড় শুরু করে। দস্যুরা তার পেছন পেছন ছোটে। গর্জে ওঠে তাদের বন্দুক। মনিবকে নিয়ে নিরাপদে ফিরে এলেও গুলিবিদ্ধ দুলকি অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটা একটি উদ্দীপক, যেখানে এটি পোষা ঘোড়া দুলকি তার কথা বলা হয়েছে। এবারে চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, ক নম্বর প্রশ্ন, কোন জায়গায় লেখকের শৈশবের অদ্ভুত স্বপ্নময় দিনগুলো কেটেছে? এখানে স্থানের নামটি চেয়েছে। স্থানটির নামটি লিখে আমরা পুরো বাক্য আকারে এটি লিখব। খ নম্বর প্রশ্নে বলেছে বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা করছেন। জায়গাটিকে ভয়ঙ্কর বলার কারণ কি? যে জায়গাটিকে তারা এখন থাকছে, সেই জায়গাটিকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে, এটা তোমাকে বিশ্লেষণ করতে হবে। আমরা জানি যে খ নম্বর প্রশ্ন উত্তর আমরা 2টি পার্টে লিখে থাকি, এভাবে এটি উত্তরটা দিতে হবে। এবারে গ নম্বর, উদ্দীপকের দুলকি ও নিয়তি গল্পের বেঙ্গল টাইগারের মধ্যকার সাদৃশ্যর দিকটি তুলে ধরো। সাদৃশ্য মানে মিল।
দুটোর মিল এখানে তুলে ধরতে বলেছে। ঘ নাম্বার প্রশ্ন, প্রাণীর প্রতি মমত্ববোধ থাকলেও উদ্দীপকের আলী আব্বাস ও নিয়তির গল্পের লেখকের বাবার দৃষ্টিভঙ্গি ভিন্ন। মন্তব্যটি বিশ্লেষণ করো। পুরো উদ্দীপকটি বিশ্লেষণ করলে কিন্তু আমরা এটাই পাই যে এখানে দুলকি অর্থাৎ ঘোড়ার যে মনের অবস্থা, অর্থাৎ সে মনিবকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করে। এদিকে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু তাই করেছে। এগুলো তার মধ্যে সাদৃশ্য বা মিল এগুলো খুঁজে পাওয়া যায়। এবং এখানে প্রাণীর প্রতি মমত্ববোধ কিন্তু দুজনেরই আছে, আলী আব্বাসেরও আছে এবং লেখকের পিতারও আছে, কিন্তু দুজনের দৃষ্টিভঙ্গি আসলে আলাদা। এই কথাটি এখানে বিশ্লেষণ করতে বলেছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বাড়িতে এটি অনুশীলন করবে, এটাই তোমাদের বাড়ির কাজ। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।